হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইডিয়াল ব্লগার। আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজা, তাই সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আজকে লক্ষ্মী পূজা, সেজন্য আজকে ব্লগটা আমাকে শুরু করতে হচ্ছে। আর আমি আজকে দেখাবো সারাদিন আমরা কোজাগরি লক্ষ্মী পূজার দিন কি কি করলাম সেটা। তাহলে চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক। লক্ষ্মী পূজার দিনটা শুরু হয়েছিল তিল ধোয়ার মধ্য দিয়ে। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে পূর্ণিমা লাগার পর তিল ধুতে হবে। আর এই তিলগুলো ধোয়া হচ্ছে নাড়ু বানানোর জন্য। যেহেতু ওই দিন মেঘলা ওয়েদার ছিল, তাই ঘরে তিলগুলো শুকানোর ব্যবস্থা করা হচ্ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। এখন আমি মুরারির জামা পরিবর্তন করব। মুরারি হচ্ছে আমাদের এই বড় গোপালটার নাম। লক্ষ্মী পূজার দিন হচ্ছে শরৎ পূর্ণিমা, আর শরৎ পূর্ণিমার দিন নাকি সাদা রঙের বস্ত্র পরতে হয়। আগের বছর মুরারির সাদা রঙের কোনো বস্ত্র ছিল না, সেজন্য আগের বছর পরাতে পারিনি। তাই এই বছর অনেক আগে থেকেই মুরারির জন্য সাদা রঙের বস্ত্র আমরা বানিয়ে রেখেছিলাম, যাতে করে শরৎ পূর্ণিমার দিন পরাতে পারি। ঠাকুরের পোশাক পরিবর্তনের পর লেগে পড়লাম সন্দেশ বানানোর জন্য। সন্দেশ না, বেসিক্যালি এটা হচ্ছে মোদক। মোদক বানাতে লেগে পড়লাম। মোদক বানানো শেষে রান্নাঘরে গিয়ে দেখলাম যে নাড়ু পাক দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে প্রতি বছর লক্ষ্মী পূজায় ২ ধরনের নাড়ু পাকানো হয়। একটা হচ্ছে তিলের নাড়ু, আরেকটা হচ্ছে নারকেলের নাড়ু। নাড়ুগুলো বানানোর পর ২টা আলাদা ঘটের মধ্যে ভরে পূজায় দেওয়া হয়। পূজার পর সেই নাড়ুগুলো রেখে দেওয়া হয় এবং অগ্রহায়ণ মাসের ১ তারিখে সেই নাড়ুগুলো দিয়ে পিঠা বানানো হয়। এখন আমি অদৃশ্য আলপনা দিব। অদৃশ্য আলপনা এই জন্যই বললাম, কারণ সাদা ঘরে সাদা আলপনা কিছুই দেখা যাবে না, তাই এর নাম দিয়েছি অদৃশ্য আলপনা। অদৃশ্য হলেও আলপনা দিতে হবে, কারণ লক্ষ্মী পূজায় আলপনা দেওয়া আমাদের নিয়ম। লক্ষ্মী মায়ের সামনে চাল পাতা দিয়ে আলপনা দিচ্ছি, আর কালকে রাতে দরজার বাইরে ফেব্রিক দিয়ে আলপনা দিয়েছিলাম। তার উপরেও আজকে একটু চাল বাটা দিয়ে আলপনা করে দিয়েছি। আলপনা শেষ করে দেখলাম যে পূজার কাজ অনেকটাই এগিয়ে গেছে। এইবার লক্ষ্মী মার আসন পেতে লক্ষ্মী মাকে আসনে বসানোর পালা। এখন আমি রেডি হব একটা স্পেশাল শাড়ি পরে। এই শাড়িটা স্পেশাল কারণ এটা হচ্ছে দুর্গা মার ঘটের শাড়ি। তার সাথে পরবো দুর্গা মা আঁকা এই ব্লাউজ এবং এই জুয়েলারি সেটটা। এই তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। ওই দিন কিন্তু আমি জীবনে প্রথমবার এইভাবে, অর্থাৎ আট পরে স্টাইলে শাড়ি পরেছিলাম। জীবনে প্রথমবার এইভাবে শাড়ি পরবো, তাও এতটা সুন্দর হবে তা ভাবতেই পারিনি। লক্ষ্মী পূজার দিন আমার শাড়ির কালার আর আমাদের গোপাল মুরারির জামার কালার একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিল। রেডি হওয়ার পর ওই ঘরে গিয়ে দেখলাম ঠাকুরের সামনে সবকিছু সাজানো হয়ে গেছে, অর্থাৎ পূজার সব কাজ শেষ। এখন শুধু পুরোহিত আসার অপেক্ষা। পুরোহিত তো আসলো না, পুরোহিত আসার বদলে চলে আসলো এই ছোট্ট বুড়ি পূর্ণতা। পূর্ণতা সহ সব ভাই বোনদেরকে বসে একসাথে কিছু ছবি আর ভিডিও তুলছিলাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সব ভাই বোনদের একসাথে বসে অনেক ছবি ছিল। বড় হতে হতে শুধু ছবির স্মৃতিগুলোই থাকে, আর কিছুই থাকে না। এরই মাঝে চলে আসলো রাজদীপ, তারপর চলে আসলো পুরোহিত, আর শুরু হয়ে গেল কোজাগরি লক্ষ্মী পূজা। পূজা শেষে হাতে দূর্বা নিয়ে লক্ষ্মীর পাঁচালী শুনতে বসে পড়লাম। আর লক্ষ্মীর পাঁচালীর মাঝখানে দেখলাম যে সৌরভ আর রাজদীপের মাঝখানে ফ্যান নিয়ে কেলেঙ্কারি বেঁধেছে। সৌরভ রাজদীপকে ফ্যানটা দিচ্ছিল না, আর রাজদীপ ফ্যানটা নেওয়ার জন্য এমন করছিল। যখনই রাজদীপ ক্যামেরা দেখলো তখন একদম ভদ্র ছেলের মতো ভালো হয়ে গেল, যেন সে কিছুই করেনি। পাঁচালী শেষে হলো সিঁদুর পরানো ও প্রসাদ বিতরণ। আর এটা হচ্ছে সৌরভদের বাড়ির লক্ষ্মী পূজার ছোট্ট একটা ক্লিপ।
এইদিকে পূর্ণতা রাজদীপকে আপেল খাওয়িয়ে দিচ্ছিল আর রাজদীপও পূর্ণতাকে আপেল খাওয়িয়ে দিচ্ছিল। লক্ষ্মী পূজার পরে রাজদীপ আর পূর্ণতার কাণ্ডগুলো দেখতে আমাদের সবার অনেক মজা লাগছিল। পূজার আগেও ওরা অনেক কাণ্ড করেছিল, তখন আমি পূজার সামনে ছিলাম তাই দেখতে পারিনি। এখন পূজা শেষ, এখন বসে বসে ওদের কাণ্ড দেখছি। তারপর রাজদীপ কানে হেডফোন লাগিয়ে এমন ভাব করছিল যেন এটার মধ্যে গান ছাড়া আছে, ডাকার পরও কোনো উত্তর দিচ্ছিল না। পূর্ণতা এখন রাজদীপ থেকে হেডফোনটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পূর্ণতা চেষ্টা করেও ব্যর্থ হয় হেডফোনটা নিতে। তারপর পূর্ণতার ভাই অভয় হেডফোনটা নিয়ে পূর্ণতাকে পরিয়ে দেয়। পূর্ণতাকে হেডফোন পরানোর পরও কোনো কাজ হয় না। রাজদীপ পূর্ণতার কান থেকে হেডফোনটা খুলে মাটিতে ফেলে দেয়। পূর্ণতা হেডফোনটা উঠিয়ে পড়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তারপর অভয় আবার পূর্ণতাকে হেডফোনটা পরিয়ে দেয়। পূর্ণতাকে হেডফোন পরানোর পর পূর্ণতা ও রাজদীপ নাচতে শুরু করে। হেডফোনে কিন্তু কোনো গান ছাড়া ছিল না, কিন্তু ওদের ভাব দেখে মনে হচ্ছে হেডফোনে গান ছাড়া, আর হেডফোনের গানটা বাইরে পর্যন্ত চলে আসছে। নাচার মাঝখানে রাজদীপ ওর কাকাকে দেখে দৌড়ে কোলে উঠে যায় আর কোলে উঠে টাটা দিতে শুরু করে। মনে করছিল এখনই বাড়ি চলে যাবে, কিন্তু তখন আমরা রাজদীপকে বাড়ি যেতে দেইনি, রেখে দিয়েছিলাম। রাজদীপ পরে বাড়ি গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে রাজদীপ ও পূর্ণতাকে নিয়ে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ি। আর এইদিকে রাজদীপ ব্যস্ত চিপস খেতে। আর আমার মা যে শাড়িটা পরেছিল সেটাও কিন্তু ছিল দুর্গামার ঘটের শাড়ি। সব সময় তো পূর্ণতা আর রাজদীপকে আমরা পাই না, একটা ওকেশন হলে আমরা সবাই একসাথে মিলিত হই। আর যখন ওদেরকে পাই তখন কিন্তু ছবি ও ভিডিও তোলার কোনো সুযোগ আমরা ছাড়ি না। ফার্স্টে রাজদীপ ও পূর্ণতাকে নিয়ে মা ফটো ও ভিডিও তুললো, তারপর পূর্ণতাকে নিয়ে সৌরভ ভিডিও করলো, আর সবার শেষে আমি রাজদীপ ও পূর্ণতাকে নিয়ে ভিডিও করলাম। আমি যখন রাজদীপকে নিয়ে ভিডিও করছিলাম তখন রাজদীপ চিপস খাওয়ায় ব্যস্ত ছিল, আর যখন পূর্ণতাকে নিয়েও ভিডিও করছিলাম তখন পূর্ণতাও চিপস খাওয়ায় ব্যস্ত ছিল। ফটো সেশন শেষে রাজদীপকে নিয়ে গেলাম ঠাকুরের সামনে নমস্কার করার জন্য। আর রাজদীপটা এত আলসা ছিল যে সুন্দর মতো না শুয়ে অর্ধেক শুয়ে নমস্কার করছিল। তো আজকে লক্ষ্মী পূজা ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।